আসসালামু আলাইকুম সবাইকে। আমরা চলে আসলাম আমাদের নতুন সেটআপে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা পড়াতে। তো তোমরা জানিয়ে দাও যে আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, আর তোমরা অবশ্যই জানাবে যে সবকিছু তোমরা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছ কিনা। যদি তোমরা জানিয়ে দাও এই জিনিসগুলো, তাহলে আমরা কিন্তু আমাদের ক্লাস কন্টিনিউ করব। তো তোমরা কমেন্ট করতে থাকো এন্ড বন্ধুদের ইনভাইট করতে থাকো, আর আমি তোমাদের কিছু কমেন্ট করে নিই। তো আমরা নতুন সেটআপে কিন্তু চলে আসছি। আজকে আমরা আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটার থেকে আমি যেটা দেখলাম, শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটা তোমাদের অনেকটুকু অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট মিনস এটার মধ্যে পড়ার মতন জিনিসপত্র খুবই কম আছে। আমরা অসংখ্য ম্যাথ করব, প্রায় 72 ধরনের ম্যাথ আমরা রেডি করেছি এই চ্যাপ্টারটাতে পড়ার জন্য। আর এই চ্যাপ্টারটার জন্য যে পিডিএফ গুলো দরকার, আমি দুইটা পিডিএফ প্রোভাইড করব। একটা হচ্ছে আমার ক্লাসের স্লাইড, আর একটা হচ্ছে এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলো আছে সেই জিনিসগুলো। সো তোমরা যারাই এই চ্যাপ্টারটা একবারে ক্লাসে বসে সম্পূর্ণ শেষ করে ফেলতে চাও, তারা সবাই এই চ্যাপ্টারটার খাতা কলম নিয়ে বসো এবং নোট করা শুরু করো। আর অবশ্যই সাথে ক্যালকুলেটরটা রাখবা, কারণ আমরা ম্যাথ প্রবলেম বেশি বেশি করব। এই চ্যাপ্টারের যে পড়াগুলো বর্তমানে আছে শর্ট সিলেবাসে, সেগুলো খুব কঠিন কিছু না, একদম সহজ। জাস্ট তোমাদের প্র্যাকটিসটা করতে হবে। তো আমি তোমাদের কমেন্টগুলো একটু দেখতে চাচ্ছি, কমেন্টগুলো একটু দেখে নিই। তো আমি দেখতেছি তোমরা অনেকেই কমেন্ট করতেছো। আচ্ছা, তো আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। কমেন্ট দেখতে দেখতে আমাদের একটা মোবাইল লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পরে আমি কমেন্টগুলো দেখতে পারবো। তো আমি যদি আমাদের এই চ্যাপ্টারের প্রথম আলোচনাটার মধ্যে আসি, প্রথমে দেখে নিই শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারের কি কি অংশ আসলে আমাদের পড়তে হবে, কি কি অংশ আমাদের পড়ার জন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বপ্রথম টপিক এই চ্যাপ্টারে পড়ার মতো শর্ট সিলেবাসে যেটা আছে, সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র আর সমীকরণ নিয়ে আলোচনা। খুব সহজ দুইটা জিনিস। আর এই জিনিসগুলো জানার আগেও কিন্তু বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলো-সেকের সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র জানতে হয়। সেগুলো আমরা ছোট করে রিভিউ করব, যদিও ওগুলো সরাসরি বলা নাই, বাট ওইগুলোর আলোকেই তো আদর্শ গ্যাস সূত্রটা হয়। তো আদর্শ গ্যাসের যে সূত্রটা, সেটা পড়ার আগে আমরা বয়েল, চার্লস এই সূত্রগুলো একটু দেখে নেব। এরপরে যদি আমি আসি, আমাদের জলীয় বাষ্প ও বায়ুর চাপ নিয়ে ধারণা, এই জিনিসটা আমাদের কাছে আছে। সো এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা তো তোমাদের অনেকেরই কনফিউশন থাকে, এটা নিয়ে আবার আলাদা করে কি ম্যাথ আসতে পারে। ভাইয়া সবগুলো জিনিস দেখিয়ে দিব। জলীয় বাষ্প আর বায়ুর চাপ এই পার্থক্যগুলো থেকে কিন্তু ম্যাথ আসছে, যে ঘরের ভেতরে বাতাস ঢুকবে নাকি ভেতর থেকে বাইরে বাতাস যাবে, শৈত্যপ্রবাহ হবে কি হবে না, এই জিনিসগুলো আমরা করব আমাদের এই চ্যাপ্টার জুড়ে। এই চ্যাপ্টার শেষ করতে আশা করি বেশি ক্লাস লাগবে না, আমরা জুনের মাঝামাঝির মধ্যে আশা করতে পারতেছি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এরপরে আমাদের সর্ব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে, যেটা শর্ট সিলেবাসেও আছে আর শর্ট সিলেবাস ছাড়াও যে টপিকটা থাকতো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা। তো শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা এই জিনিসটা নর্মালিও যখন শর্ট সিলেবাস ছিল না, তখনও কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল, আর তখনও কিন্তু এটা আসতো। সো আমাদের শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতার ধারণাগুলো ভালো করে জানা থাকতে হবে। আচ্ছা, তো এই ধারণাগুলো নিয়েও আমরা আলোচনা করব। এখন আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে বিগত সালে কি কি প্রশ্ন এসেছিল। সো এই চ্যাপ্টার থেকে বিগত সালে আমরা যদি খেয়াল করি, তাহলে দেখি যে বয়েলের সূত্র থেকে আমাদের এই চ্যাপ্টারে সৃজনশীল 2017 সালে একবার, 18 সালে দুইবার, 19 সালে দুইবার এসেছিল। গ্যাসের সমন্বয় সূত্র রিলেটেড এসেছিল। বাট যদিও আমাদের এই চ্যাপ্টারের শর্ট সিলেবাসে এইগুলোর কথা কিন্তু সরাসরি উল্লেখ নাই, মানে এইগুলো সরাসরি উল্লেখ নাই, বাট তারপরে এটা পড়তে হবে, কারণ আদর্শ গ্যাসের কথা যেহেতু বলা আছে, আদর্শ গ্যাসের মধ্যে এগুলো পড়ে, তাই এগুলো আমাদের ভালো করে দেখতে হবে, জানতে হবে। আমি সব বিগত সালের যে কোশ্চেনগুলো এসেছে এবং তাদের সমাধান, সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেব। এই লাল অংশটা, যেটা এই লাল অংশটার মধ্যে অ্যাকচুয়ালি আমি সেই পার্টটুকু রেখেছি যেই পার্টটুকু ইম্পর্টেন্ট ছিল, বাট বাদ দেওয়া হয়েছে। আমরা বর্গমূল গড় বর্গবেগ পড়তাম গ্যাসের অণুগুলোর, আমরা গ্যাসের গতিতত্ত্বের সূত্র পড়তাম, গ্যাসের গতিশক্তি পড়তাম, স্বাধীনতার মাত্রা দেখতাম। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলাদা করে আলোচনা নাই। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে শর্ট সিলেবাসে এই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ গ্যাসের গতিশক্তি থেকে কতবার এসেছে, দুইবার, 2019 সালে এটা 5 বার এসেছে। দ্যাট মিন্স এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো আমাদের শর্ট সিলেবাসের আলোচনায় আর লাগতেছে না। এরপরে জলীয় বাষ্প আর বায়ুর চাপের সম্পর্ক, এটা কিন্তু আলাদা করে বলা আছে। সো এটা থেকে প্রশ্ন আসবে বলা যায়। এন্ড শিশিরাঙ্ক আর আপেক্ষিক আর্দ্রতা থেকে দেখো 4 বার, 3 বার, 1 বার, অনেকবার এসেছে। সো এই জিনিসটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হিসেবে থাকবে। সো আমাদের পড়ার মধ্যে আলোচনা কিন্তু খুব বেশি একটা নাই, এই চ্যাপ্টারটা একদম ইজি এমনিতেও।
আর এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে আরো একটা সুবিধা পাওয়া যায়, সেটা কি কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের যে প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, সেই পরিবেশ রসায়ন অধ্যায়ও কিন্তু এই টপিকগুলোই ঘুরিয়ে ফিরিয়ে থাকে। এই অংশটা ছাড়া এই টপিকগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে থাকে। সো আমাদের এই চ্যাপ্টারটা পড়লে আসলে কম ইফোর্টে অনেক বেশি মার্কস আসলে পাওয়া সম্ভব। সো এই চ্যাপ্টারটা যদি আমরা কেউ মার্কস পেতে চাই তাহলে আমাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো একটা অধ্যায় এই চ্যাপ্টারটা। তো আমরা এই চ্যাপ্টারটা থেকে আলোচনা শুরু করব। তার আগে জানিয়ে দাও তোমরা সবকিছু ঠিকঠাক মতো দেখছো কিনা, আমি তোমাদের কমেন্টগুলো একটু পড়ে নিই। আশা করছি এখন তোমরা সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারতেছো আমার এই জায়গাটার মধ্যে, এবং সবগুলো বোর্ডের প্রশ্ন কি কি আসে সেটা নিয়ে তো আমরা ছোট করে আলোচনা করলাম। এখন আর দেরি না করে আমরা চলো চ্যাপ্টারটার ভেতরে চলে যাই। তো এই জায়গাটার মধ্যে তোমাদের কিন্তু চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো জিনিস আমি তোমাদেরকে করতে বলবো। অনেকগুলো ম্যাথ আমাদের এখানে অন দা লাইনে করতে হবে। আমি বলেছি 72 টাইপের ম্যাথ সম্ভব। এই 72 টাইপের ম্যাথের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দিব। সো আমাদের এই জায়গাটার মধ্যে তোমাদের কিন্তু আমার সাথে সাথে পার্টিসিপেট করতে হবে। তো আমি তো চলে আসি আমাদের প্রথম অংশ। এটা ঠিক আমাদের একদম আমি যখন তোমাদেরকে ইউটিউবে ক্লাসগুলো নিতাম, ফ্রি ক্লাসগুলো, সেখানেও কিন্তু এই স্লাইডটা ছিল। এই স্লাইডটা দরকার। কেন দরকার? কারণ এটা একদম বেসিকের জিনিস। তো অনেকেই হয়তো এই চ্যাপ্টারটা অনেকদিন পরে পড়ছে আমার সাথে, তাই আমি একটু ছোট্ট করে রিভিউ করিয়ে নিব আমাদের আগের পড়াগুলো। তো প্রথমত এই চ্যাপ্টারে আমরা মেইনলি আলোচনা করব চারটা চলক নিয়ে। টি, পি, ভি, এম। টি কি? তাপমাত্রা। কিসের তাপমাত্রা? গ্যাসের তাপমাত্রা। আমরা গ্যাস নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটা জুড়ে। পি কি? পি হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের চাপ বলতে কি বোঝায় এটা কিন্তু একটু আলাদাভাবে মনে রাখতে হবে আমাদের। আদর্শ গ্যাসের বেলায় গ্যাসের চাপ কিন্তু গ্যাস যে চাপটা দিচ্ছে অ্যাকচুয়ালি সেটা না, বরং পাত্রের দেয়ালে গ্যাসটা যে ধাক্কা দিচ্ছে এবং সেই ধাক্কাবাহী ক্ষেত্রফলে যেই মানটা আসতেছে সেটাকেই আমরা গ্যাসের চাপ বলবো। গ্যাসের চাপ কিন্তু অনেক ভাবে হতে পারে। তুমি একটা কথা চিন্তা করে দেখো, একটা রুম, সেই রুমে ধরো আমরা নরমালি একটা রুমে কতজন মানুষ থাকে? 2 জন, 3 জন, 4 জন। সো ওই রুমে ধরো 100 জন মানুষ আমি জোর করে আটানোর চেষ্টা করলাম। জোর করে আটালে ওই মানুষগুলোর মধ্যে চাপটা পড়বে, চাপ লাগবে চারপাশ থেকে। এই চাপটা কি কি ভাবে হতে পারে? একটা মানুষের সাথে আরেকটা মানুষের চাপ হতে পারে, আর ওই মানুষটা দেয়ালে একটা ধাক্কা খেয়েও চাপ পেতে পারে, তাই না? সো গ্যাসের চাপ যখন আমরা হিসাব করি তখন এই যে মানুষের সাপেক্ষে যদি চিন্তা করো, মানুষগুলো গ্যাসের অণু, তাহলে একটা গ্যাসের অণু আরেকটা গ্যাসের অণুকে যেই চাপ দিচ্ছে সেটা কিন্তু গণনা করা হয় না। আদর্শ গ্যাসের বেলায় সেটা কিন্তু গণনা করা হয় না। শুধু কোনটা গণনা করা হয়? চারপাশ দিয়ে যেই চাপগুলো সে পাচ্ছে সেটা। দ্যাট মিন্স আমি যদি তোমাদেরকে এখানে এঁকে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো সাপোজ আমি এই জায়গাতেই দেখাই, এইটা ধরো আমার একটা বক্স বা ঘর। এই বক্স বা ঘরটার মধ্যে আমার গ্যাসের অণুগুলো রয়েছে। সো গ্যাসের অণুগুলো রয়েছে, অনেকগুলো গ্যাসের অণু রয়েছে। তো এই অনেকগুলো গ্যাসের অণুর মধ্যে দেখো চাপ কিন্তু তারা এই জায়গাতেও একটা পাবে, এই জায়গাতেও তাদের একটা চাপ থাকবে, এই জায়গাতেও তাদের একটা চাপ থাকবে, এই জায়গাতেও একটা চাপ থাকবে। কিন্তু গ্যাসের অণুর চাপের বেলায় আমরা কোনটা কাউন্ট করব? আদর্শ গ্যাসের অণুর চাপের বেলায় শুধুমাত্র এই যে কিনারাতে যেই চাপগুলো সে পাবে, অর্থাৎ এই জায়গাগুলোতে যেই চাপগুলো সে পাবে সেইগুলো। এটা কিন্তু ভালো করে মনে রাখার দরকার এর জন্য, যতটা না ফিজিক্সে তার চেয়ে বেশি কেমিস্ট্রিতে। কারণ আমরা জানি আদর্শ গ্যাস সূত্রটা কি পুরোপুরি সঠিক না। বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে না, রাইট? একটা পার্টিকুলার কন্ডিশনে মেনে চলে, যেটা আমরা দেখব। সো বাস্তব গ্যাসের জন্য যে সমীকরণ, সেই সমীকরণে কিন্তু এই জিনিসটা ভালো করে না বুঝলে আমরা কিন্তু জানতে পারবো না কেন আসলে চাপটাকে আমরা চেঞ্জ করলাম। তো আমাদের এই যে আলোচনা, এই আলোচনা থেকে বোঝা গেল যে আমাদের গ্যাসের অণুর চাপ যখন হিসাব করব তখন শুধুমাত্র পাত্রের দেয়ালে সে যে চাপগুলো দিবে সেইগুলোই আমরা গণনা করব, মাঝখানে ভেতরে যে চাপগুলো থাকবে সেটা গণনা করব না। এটা কি আদর্শ গ্যাসের চাপের বেলা। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এর পরের আলোচনাটার মধ্যে। হ্যাঁ, এবার আমরা চলে আসি এর পরের আলোচনাটার মধ্যে। আমরা আরেকটা চলক নিয়ে কাজ করি, সেটা কি গ্যাসের আয়তন। সো গ্যাসের আয়তন যেটা, গ্যাসের আয়তন আদর্শ গ্যাসের বেলায় এটাও কিন্তু একটু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে।
গ্যাসের আয়তন বলতে নরমালি আমরা একটা জিনিসের আয়তন বলতে কি বুঝি, এর দৈর্ঘ্য থাকলে, প্রস্থ থাকলে, উচ্চতা থাকলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে যে আয়তনটা হয়, ঘনকের ক্ষেত্রে যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে সে যে জায়গা জুড়ে রয়েছে, তাই না? সে যেই জায়গা জুড়ে রয়েছে সেটাকে আমরা তাদের আয়তন হিসেবে জানি। বাট গ্যাসের বেলায় আয়তনটা কিন্তু সেটা না। একটা রুমে হয়তো একটা গ্যাসের অণু আছে, ওই গ্যাসের অণুটা কি অনেক পিচ্চি না, অনেক ছোট, ওইটা কতটুকু জায়গা জুড়ে রয়েছে, অনেক ছোট্ট একটা জায়গা জুড়ে রয়েছে। বাট ওই গ্যাসের অণুর আয়তন আমরা তখন বলবো না যে ওই পিচ্চি জায়গাটা, বরং আমরা বলবো ওকে যেই পাত্রে রাখা হয়েছে, ওকে যদি বোতলে রাখা হয় তাহলে ওই গ্যাসের অণুর আয়তন বোতলের আয়তনের সমান, ওকে যদি রুমে রাখা হয়, রুমে যদি সে একমাত্র অণু হিসেবে থাকে, তারপরও তার আয়তন হচ্ছে কি ওই রুমের আয়তনের সমান। অর্থাৎ এই ক্ষেত্রে গ্যাস আসলে নিজের যে জায়গা দখল করে থাকে সেটাকে আয়তন বলি না, বরং ওই গ্যাসটা যেই জায়গার মধ্যে চলাচল করতে পারে, তার চলাচল যোগ্য যে জায়গাটা অ্যাভেলেবেল চারপাশে, সেটাকেই আমরা বলবো কি গ্যাসের আয়তন। সো এই জায়গাটাও কিন্তু একটু ভালো করে বোঝার আছে। সো আমরা যদি একটা পাত্রের কথা চিন্তা করি, সাপোজ ধরো আমরা একটা পাত্র এঁকে নিই। সো একটা পাত্রের কথা যদি আমরা চিন্তা করি, এইটা ধরো সাপোজ আমাদের পাত্রটা, গ্রিন কালারের যে বর্ডারটা দিলাম সেটা আমাদের পাত্র। এই পাত্রের মধ্যে সাপোজ ধরো আমাদের এই কমলা কালারের একটা অণু রয়েছে। এখন এই কমলা কালারের অণুর আয়তনটা কিন্তু শুধুমাত্র এতটুকু না, বরং কমলা কালারের এই অণুটার আয়তন হবে ও যেই জায়গা জুড়ে চলাচল করতে পারতেছে, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পুরোটা মিলে যেই জায়গাটা হয়, অর্থাৎ পাত্রের আয়তনটা, সেটাকেই আমরা বলবো কি ওর অ্যাকচুয়াল আয়তন। সো এইটা গ্যাসের ক্ষেত্রে আমরা এইভাবে হিসাব করে থাকি, কারণ গ্যাসের অরিজিনাল আয়তনটা কিন্তু খুবই 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 ছোট অণুগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তো এরপরে আসতেছি আমাদের গ্যাসের মোল পরিমাণ। সো এই জায়গাটার মধ্যে মোল বলতে কি বোঝায়? মোল আসলে একটা পরিমাণ। ডজন 12 বোঝায়, হালি দিয়ে 4 বোঝায়, তেমনি মোল দিয়ে আসলে একটা পরিমাণ বোঝায় যেটার অ্যামাউন্ট কত 6.02 × 10⁻23। কেন এই সংখ্যাটা আসলো? কারণ আমরা যদি চিন্তা করি যে তোমাকে যদি বলা হয় যে 6.02 × 10⁻23 এটাকে সংখ্যায় প্রকাশ করো, আমরা জানি 10⁻7 হয় 1 কোটি, 10⁻14 হয় 1 কোটির কোটি, 10⁻21 হয় 1 কোটির কোটির কোটি, রাইট? সো 10⁻24 দ্যাট মিন্স কি 1000 কোটি কোটি কোটি, এভাবে বলতে হতো। আবার 6.02 গুণ আকারে আছে, দ্যাট মিন্স 6.02 হাজার কোটি কোটি কোটি। এই সংখ্যাটা বলতে কি কতটা কষ্ট হচ্ছে না, বা এটা মনে রাখতেও কতটা কষ্ট হচ্ছে না? এই সংখ্যাটা কি আমরা রিপ্লেস করে দিই কি 1 মোল দ্বারা। 1 মোল বললে যে জিনিসটা বোঝাবে 6.02 × 1000 কোটি 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 বললে একই জিনিস বোঝাবে। তাই আমরা একটা বড় সংখ্যাকে ছোট করে বলার জন্য মোল জিনিসটাকে নিয়ে আসি, কারণ অণু পরমাণু সংখ্যায় অনেক হয়, এন্ড সংখ্যায় যেহেতু তারা অনেক, তাই তাদেরকে শুধু প্রকৃত সংখ্যা দিয়ে বলতে গেলে অনেক বেশি বলতে হয়, অনেক বেশি মনে রাখতে হয়। সেজন্য আমরা এটাকে মোলে নিয়ে আসি। এটার পেছনে আরো অনেক গল্প রয়েছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কিভাবে এসেছে এটার পেছনে আরো অনেক গল্প রয়েছে, জাস্ট আমি শর্টে বোঝানোর জন্য তোমাদেরকে এইভাবে বললাম। তাহলে আমরা এই 4টা চলক নিয়ে বলতে গেলে আমাদের এই চ্যাপ্টারে শর্ট সিলেবাসে থাকা প্রথম অংশ অর্থাৎ আদর্শ গ্যাসের সূত্র আর সমীকরণ, এই জিনিসটা কিন্তু কভার করে ফেলতে পারবো। এই 4টা চলকের মধ্যে আমরা জানি তাপমাত্রার এসআই একক কেলভিন, এছাড়াও ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট রয়েছে, চাপের এসআই একক প্যাসকেল, এছাড়াও কি আছে অ্যাটমসফেরিক প্রেসার এটিএম, এন্ড আরো অনেক বার এরকম টাইপের আরো অনেক একক রয়েছে। আয়তনের বেলায় মিটার কিউব, সিসি, সেন্টিমিটার কিউব রয়েছে, আর মোল মোল পরিমাণ দিয়ে আমরা মোলকেই, মোলের এককটা আসলে মৌলিক MOLE দিয়ে প্রকাশ করি। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে যাই, তারপরে আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে যে এই জায়গায় ওই জিনিসগুলো লেখা আছে, আমি একটু আগে যেটা কথায় কথায় বললাম, সো তোমরা দেখে নিলেই বুঝবা। ধাক্কা বাই ক্ষেত্রফল হচ্ছে আমার গ্যাসের চাপ, আর গ্যাসের আয়তন বলেছি পাত্রের আয়তন, একটু আগে যে কথা বললাম সেটাই। আর মোলের ক্ষেত্রে একটা কথা বলে যাই, মোলের জন্য কিন্তু একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কি ক্যাপিটাল N/Na আর ক্যাপিটাল W/M। সো এইভাবে মনে রাখতে আমি বলবো কেন, কারণ এই জিনিসটা তোমাদের ফিজিক্সেও না কেমিস্ট্রিতেও অনেক অনেক বেশি কাজে লাগে। তোমাদের পরিমাণগত রসায়ন অধ্যায় যদি থাকে, পরিমাণগত রসায়নে এই একটা পোরশন দিয়ে অনেকগুলো ম্যাথ করে ফেলা যায়। জাস্ট এতটুকু পোরশন দিয়ে তুমি দেখবা যে অনেকগুলো ম্যাথ সলভ হয়ে যাচ্ছে। সো এখানে স্মল n হচ্ছে মোল পরিমাণ, স্মল n এর মান যদি 2 হয় তাহলে 2 মোল, স্মল n এর মান যদি 3 হয় তাহলে 3 মোল। ক্যাপিটাল N হচ্ছে অণুর সংখ্যা, এটা হচ্ছে একদম প্রকৃত যে সংখ্যাটা সেটা। এটাকে এভাবে মনে রাখতে পারো, 36টা কলাতে কয় ডজন? তোমরা কি করবা 36/12 করবা। 36/12 করলে পাচ্ছ কত? 3, তাহলে বলতে কি 3 ডজন।
সো এইভাবেই আসে আসলে যে প্রকৃত সংখ্যাটাকে উপরে বসিয়ে তুমি যদি 1 মোলে যত সংখ্যক অনুসংখ্যা হয় সেটাকে দিয়ে ভাগ দাও তাহলেই তুমি যে অ্যামাউন্টটা পেয়ে যাবে সেটাই কি মোল পরিমাণ। যেমনটা 36টা কলা ইকুয়াল টু 3 ডজন। কিভাবে পেলাম? 36/12 ইকুয়াল টু 3 আসছে, এইভাবে তুমি পেয়ে যাও। ঠিক সেইভাবেই তুমি মোল পরিমাণটাও পেয়ে যেতে পারো। অনুসংখ্যা ডিভাইড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.02 × 10⁻23। এই সংখ্যক সংখ্যার অণুকে আমরা বলি 1 মোল অণু। W বাই ক্যাপিটাল M, Wটা দিয়ে কি বোঝানো হয়? ভর, আর ক্যাপিটাল M দিয়ে কি বোঝানো হয়? আণবিক ভর। সো এই জায়গাতে আমি একটু বলে রাখি, W ভর যে এটাকে গ্রামে প্রকাশ করতে হবে যদি এবং কেবল যদি তুমি ক্যাপিটাল M কে গ্রাম পার মোলে প্রকাশ করো। নরমালি আমরা ছোটবেলায় 9-10 যে পড়ে এসেছি অক্সিজেনের আণবিক ভর 32, নাইট্রোজেনের আণবিক ভর 28, এগুলো আসলে গ্রাম পার মোল এককে। এগুলো কোন এককে? গ্রাম পার মোল এককে। সো আমরা যেহেতু ওগুলোতে ইউজ টু, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 44, কার্বনের ক্ষেত্রে 12, এই জিনিসগুলোতে যে ইউজ টু, এগুলো আমরা মুখস্থ করে এসেছি 9-10 এ। সো এর জন্য আমি বলি যে W কে গ্রামে প্রকাশ করবা, কিন্তু নট নেসেসারি W অলওয়েজ গ্রামে থাকবে। যদি এইটাকে তুমি গ্রাম পার মোল এককে বসাও, M কে তুমি গ্রাম পার মোল, অর্থাৎ অক্সিজেনের বেলায় 32, নাইট্রোজেনের বেলায় 28 এভাবে যদি বসাও আণবিক ভর, তাহলেই তুমি উপরে গ্রামে ভরের অ্যামাউন্টটা বসাবে। একটা নমুনায় যে পরিমাণের ভর রয়েছে গ্যাসে সেটাকে গ্রামে প্রকাশ করবা। ওকে। আবার কোন কোন ক্ষেত্রে আমরা এই আলোচনা এই চ্যাপ্টারের মধ্যে দেখব, কোন কোন ক্ষেত্রে W কে কেজিতেও বসাতে হবে। কখন কেজিতে বসাতে হবে? যখন তোমার M টাও কেজিতে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর তখন 44 না বলে 44 × 10⁻³ কেজি পার মোল যখন বলবা। আচ্ছা, তো আমাদের এই আলোচনাগুলোর মধ্যে প্রত্যেকটারই কিন্তু পরিচয় আলাদা আলাদা করে দেয়া আছে। সো এই স্লাইডগুলো তোমাদের কাছে চলে যাবে। সো এগুলো আলাদা করে আর তোলা লাগবে না, এগুলো একদম বেসিকের আলোচনা। আরেকটা স্লাইডও করবো আমরা বেসিকের, এটাও খুব কাজে লাগবে কারণ আমাদের সামনে ম্যাথ যেহেতু করব বলেছি অনেকগুলো। সো ম্যাথ করার ক্ষেত্রে আমাদের কিন্তু একক নিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। একক নিয়ে যেহেতু ঝামেলায় পড়তে হয়, সো এককটা কিভাবে কনভার্ট করব সেই জিনিসগুলো আমরা আগেই চলো দেখে নিই। সো আমাদের চাপের এককটাকে সবসময় আমরা ফিজিক্সের ক্ষেত্রে প্যাসকেল বানিয়ে এসআই এককে নেওয়ার চেষ্টা করব, কারণ ফিজিক্সের ক্ষেত্রে বেশিরভাগ কাজকর্মই হয় কি এসআই এককে। সো সবসময় আমরা ফিজিক্সের ক্ষেত্রে চেষ্টা করব চাপটাকে প্যাসকেলে নিয়ে দেন হিসাব করার জন্য, তাহলে আমাদের ম্যাথে ভুল টুল যাওয়ার সম্ভাবনা কম। নরমালি তুমি যদি চাপের এককে এটিএম এর হিসাব করো তাহলে মেক শিওর করতে হবে তুমি যদি ওই সূত্রে কোনো ধ্রুবক ব্যবহার করে থাকো। ধরো সাপোজ আমি একটু কথার কথা বলি, তোমরা যেহেতু অলরেডি অনেকেই এই চ্যাপ্টারটা ভালো করে আগে দেখছো বা আগে পড়াছো, সো আমি একটু চ্যাপ্টারটা পড়ানোর আগে চ্যাপ্টারটা নিয়ে একটু একটা সূত্রের ব্যাপারটা দেখাই, যে অনেকেই একটা জায়গায় কনফিউজ থাকে যে আসলে আমি চাপের একক কি প্যাসকেলে বসাবো না এটিএম এ বসাবো। আমার বইয়ের কোনো ম্যাথ তো প্যাসকেলে বসিয়ে করানো, কোনো ম্যাথ তো এটিএম এ বসিয়ে করানো। এই জায়গায় কোন জায়গায় আসলে ভুল যেতে পারে, কোন জায়গায় ভুল না যেতে পারে সেটা আমি একটু দেখিয়ে দিই। ধরো সাপোজ আমি একটা সূত্র যদি লিখি P1 V1 = P2 V2, এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রটার মধ্যে তুমি চাপের একক যেইটা ইচ্ছা সেটা বসাও, কোনো সমস্যা নেই। তুমি প্যাসকেল বসাও, এটিএম বসাও, যা বসাও, কোনো সমস্যা নাই। তুমি যদি এই জায়গাটাতে P1 এর একক তুমি প্যাসকেলে বসাও তাহলে P2 এর একক তুমি প্যাসকেলে পাবা, সোজা হিসাব। তুমি যদি P1 এর একক এটিএম এ বসাও তাহলে তুমি P2 এর একক এটিএম এ পাবা। মানে যেইটাতে বসাবা সেইটার এগেইনস্টে যেটা সেইটা পেয়ে যাবা, মানে এটা যে এককে বসাবো ওইটা সেই এককে পেয়ে যাবা, যদি এবং কেবল যদি V1 আর V2 এর এককও একই রাখো। V1 V2 আবার একটা মিটার কিউব একটা লিটারে বসালে হবে না, ঠিক আছে? সো V1 আর V2 এর একক যদি একই বসাও, P1 এর একক তখন যে এককে বসাও P2 এর একক সেই একক পেয়ে যাবা। এই ক্ষেত্রে প্যাসকেলে নেওয়া জরুরি না। জরুরিটা কখন? জরুরিটা যদি তুমি এই সূত্রগুলো ব্যবহার করো, এই সূত্রগুলো যদি ব্যবহার করো তাহলে তোমার এইটাকে প্যাসকেলে নেওয়াটা মাস্ট। আবার তুমি বলতে পারো এখানে এটিএম দিয়েও করা যায়, হ্যাঁ করা যায়। সেই ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে যে আমরা এই যে আর, এই আর এর একক কিসে বসালাম, এই আর এর একক যদি আমরা এসআই ইউনিটে বসাই, আমরা দেখবো আর এর মান এসআই ইউনিটেও বের করে দেখবো, লিটার এটিএম বের করে দেখবো। সো আর এর একক যদি এসআই ইউনিটে বসাই তখন আমি বাধ্য পি এর একক প্যাসকেলে বসাতে, টি ভি এর একক মিটার কিউবে বসাতে, টি এর একক কেলভিনে বসাতে। সো এই ক্ষেত্রে যেহেতু একটা ধ্রুবক পাচ্ছি, আগের সূত্রে কি কোনো ধ্রুবক ছিল না, এই ক্ষেত্রে যেহেতু একটা ধ্রুবক পাচ্ছি, আমার এই সূত্রগুলোর জন্য অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, এসআই এককে নিতে হবে। সো আমি এর জন্য সাজেস্ট করি ফিজিক্সে সবসময় এসআই একক ব্যবহার করবা, তাহলে আর মাথা ঠান্ডা থাকবে, তোমার বারবার চিন্তা করতে হবে না এককটা আমি ভুল বসালাম না সঠিক বসালাম। এরকম আরো কি হতে পারে, এরকম তুমি যদি F = C Q1
Q2 বাই ডি স্কয়ার। এই সূত্রটার মধ্যে দেখো কি একটা ধ্রুবক আছে না, কুলম্ব ধ্রুবক আছে। সো ইনফ্যাক্ট এটা যদি জি থাকতো, জি m1 m2 বাই r স্কয়ার, সেই ক্ষেত্রেও কিন্তু জি মানে মহাকর্ষ ধ্রুবক থাকতো। তো এই টাইপের ধ্রুবক গুলো যদি থাকে সেই ক্ষেত্রে নরমালি আমরা ধ্রুবকের মান এসআই এককেই মনে রাখি, আর ধ্রুবকের মান এসআই এককে বসালে আমি বাধ্য বাকি চলকগুলোর মানও এসআই এককে বসাতে। সো এইটা অনেকেরই কনফিউশন থাকে, ভাই আমি কখন কোন একক ব্যবহার করব। সো এই সূত্রগুলোর জন্য প্যারা নাই, যেটা ইচ্ছা সেটা বসাও, বাট এই সূত্রগুলোর জন্য অবশ্যই এসআই একক হলে এসআই এককে অলওয়েজ বসাতে থাকতে হবে। ওকে, এবার আমরা চলে আসি আমাদের এর পরের আলোচনাটার মধ্যে। আমরা বলেছি যে কখন এসআই একক ব্যবহার করতে হবে, তো আমি সাজেস্ট করতেছি ফিজিক্সের ক্ষেত্রে অলওয়েজ এসআই একক ব্যবহার করবা। তো এসআই একক তো আমার সবসময় পরীক্ষায় পি এর মানটা এসআই এককে নাও দেওয়া থাকতে পারে, তার মানে আমাদের এসআই একক কনভার্ট করতে হবে। সো কনভার্ট করলে কিভাবে কনভার্ট করব আমি? নরমালি আমাদের কিসে কিসে দেওয়া থাকতে পারে? আমাদের দেওয়া থাকতে পারে এটিএম এ, আমাদের দেওয়া থাকতে পারে কি এটিএম এ। সো এটিএম এ যদি আমাদের দেয়া থাকে তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা এটাকে যখন প্যাসকেলে নিব 1 ATM = 101325। আবার অনেক ক্ষেত্রে বইগুলোতে এরকমও দেওয়া থাকবে যে বায়ুমণ্ডলীয় চাপের ভ্যালু অনেক ক্ষেত্রে এরকমও দেওয়া থাকবে 10⁵ প্যাসকেল। সো অ্যাকুরেটলি আমি যদি মনে রাখতে চাই তাহলে এটা মনে রাখাটাই ওয়াইজ। সো এটা ব্যবহার করব যদি পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকে এক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 10⁵ প্যাসকেল, তাহলে এটা ব্যবহার করব। প্রশ্নে যেটা বলা থাকবে ওইটাকে হাই প্রায়োরিটি অলওয়েজ, প্রশ্নে যেটা বলা থাকবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি, প্রশ্নে না বলা থাকলে এটা ব্যবহার করব অ্যাকুরেটটা। ঠিক আছে, আচ্ছা। সো আমি এটিএম যদি থাকে, যত এটিএম থাকুক না কেন, সেটাকে 101325 দিয়ে গুণ দিলে সেটা কোথায় চলে যাবে? প্যাসকেল। দেওয়া থাকবে পারদের সেই দৈর্ঘ্য পরিমাণ, পারদটা কতটুকু চাপ দেয় নিচে, সেই অ্যামাউন্টটা সেইভাবেও আমাদের চাপকে দেওয়া থাকতে পারে। নরমালি দেখে মনে হতে পারে এটা দৈর্ঘ্যের একক, কিন্তু এটা দৈর্ঘ্যের না, এটা অ্যাকচুয়ালি একটা চাপের একক। 76 সেন্টিমিটার হাইটের তোমরা জানাও এখন দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক মতো তোমরা দেখতে পাচ্ছ কিনা সেই জিনিসটা একটু জানাও আমাকে কমেন্টে। আমাদের নেট কানেকশনটা একটু দুর্বল হয়ে গিয়েছিল, এখন আশা করি তোমরা সবকিছু দেখতে পাচ্ছ। জানাও সবকিছু ঠিকঠাক মতো দেখতে পারতেছো কিনা। তো আমরা যে জায়গায় আলোচনাটার মধ্যে ছিলাম, আমাদের 76 সেন্টিমিটার HG এটা যদি থাকে সেটাকে আমার নিতে হবে কিসে? প্যাসকেলে। সো প্যাসকেলে নিতে হলে আমি এভাবে চিন্তা করব, প্যাসকেলে নিতে হলে এভাবে চিন্তা করব যে আমাদের যত সেন্টিমিটার HG থাকবে, 76 সেন্টিমিটার HG যদি থাকে, সেটাকে আমরা 1 ATM এর সমান চিন্তা করব। যদি আমাকে 400 সেন্টিমিটার HG দিয়ে দেয় তাহলে 400 কে আমার প্রথম কাজ হবে 76 দিয়ে ভাগ করা। 76 দিয়ে ভাগ করলে কি হবে? 400 সেন্টিমিটার HG দেয়া আছে, এটাকে 76 দিয়ে ভাগ করলে এটা কিসে চলে আসবে? এটা ATM এ চলে আসবে, কারণ 76 সেন্টিমিটার HG সমান সমান 1 ATM এর সমান। আচ্ছা, তো তোমরা বলতেছো অনেকে ব্লার, সো এখন কি দেখা যাচ্ছে কিনা ঠিক মতো তোমরা একটু জানাও। দেখতে পাচ্ছ কিনা ঠিক মতো এটা একটু জানাও। ব্লার থাকার কথা না, কারণ আমার এখানে তো হ্যাঁ এখন ঠিকঠাক আছে, সব ব্লার নাই। আচ্ছা, সো এখন একটু খেয়াল করো, 76 সেন্টিমিটার HG এটাকে আমরা যদি আমাকে যদি যত সেন্টিমিটার HG দেওয়া থাকবে না কেন 76 দিয়ে ভাগ করব, এটাকে 76 দিয়ে ভাগ করলে কিসে চলে আসবে? 76 দিয়ে ভাগ করলে এটা ATM এ চলে আসবে। 1 ATM সমান সমান আমরা আবার লিখে দিতে পারবো 101325 প্যাসকেল। আমি এটা করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমাকে দেওয়া আছে 200 সেন্টিমিটার HG, এটাকে আমার কিসে নিতে হবে? প্যাসকেলে নিতে হবে। খুবই সোজা হিসাব, আমি একটু দ্রুত করে দেখাই। সো আমাদের প্রথমত সেন্টিমিটার HG টাকে চিন্তা করতে হবে ATM এ কত। সো আমরা 200 সেন্টিমিটার HG আছে, সো আমি 200 সেন্টিমিটার HG এটাকে আমি প্রথমে 76 দিয়ে ভাগ দিব। 76 দিয়ে ভাগ দিলে এটা কিসে চলে আসবে? ATM এ চলে আসবে। ATM এ চলে আসলো, এরপরে আমার কাজ হবে প্যাসকেলে নেওয়া। প্যাসকেলে নিতে চাইলে এই যে 200/76 এটা তো ATM এ ছিল, এটাকে আমি গুণ দিব। গুণ দিব কত দিয়ে? 101325। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমার চলে আসবে কিসে? প্যাসকেলে। সো এই ভ্যালুটা আমার চলে আসবে তারপরে প্যাসকেলে। সো আমরা এইভাবে ইজিলি নিয়ে যেতে পারবো একটা সেন্টিমিটার HG কে প্যাসকেলে। একইভাবে মিলিমিটার HG যদি থাকে সেটাকেও আমরা প্যাসকেলে নিয়ে যেতে পারবো। তো আশা করি আমরা এই জায়গাটাতে আমাদের আলোচনাটা বুঝেছি। এবার আমরা চলে আসবো আয়তনের ক্ষেত্রে। আয়তনের ক্ষেত্রেও এসআই এককে নিতে চাইলে আমাদের নিতে হবে কোন এককে? আমাদের নিতে হবে মিটার কিউবে। আমাদের নিতে হবে মিটার কিউবে। সো মিটার কিউবে কি কিভাবে দেওয়া থাকতে পারে? দেওয়া থাকতে পারে লিটারে। লিটারে যদি দেওয়া থাকে তাহলে আমরা মাথায় রাখতে হবে লিটার যে কথা, ডেসিমিটার কিউব একই কথা। লিটার যে কথা, ডেসিমিটার কিউব একই কথা। আর 1 ডেসিমিটার কিউব বা 1 লিটার হচ্ছে 10⁻³ মিটার কিউবের সমান।
তার মানে 10 লিটার দেওয়া থাকলো, এটাকে মিটার কিউবে নিতে হবে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিব। 100 লিটার দেওয়া থাকলো, মিটার কিউবে নিতে হবে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিব। এরপরে দেওয়া থাকতে পারে সিসি তে। সিসি ফুল মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। সো 1 সিসি 1 সেন্টিমিটার কিউবের সমান, আর 1 সেন্টিমিটার কিউব আবার 1 মিলিলিটারের সমান। তো আমাদের 1 মিলিলিটার মানে কি 1/1000 লিটার বা 10 টু দি পাওয়ার -3 লিটার। একটু আগে আমরা দেখেছি 1 লিটারকে মিটার কিউবে কিভাবে নিতে হয়, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিয়ে লিটারকে মিটার কিউবে নিতে হয়। তাহলে 10 টু দি পাওয়ার -3 লিটারকে মিটার কিউবে কিভাবে নিতে হয়, 10 টু দি পাওয়ার -3 লিটারকে আবার আমরা 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিব, তাহলে এটা চলে আসবে কি মিটার কিউবে। তো তোমরা অনেকে বলছো ব্লাড দেখা যাচ্ছে, সো ব্লাডটা ঠিক হয়ে যাবে, এটা নেটওয়ার্কের কারণে। নেটওয়ার্কটা দেখবা যে একটু পর পর ঠিক হয়ে যায়, একটু পরে দেখবা ব্লাডটা ঠিক হয়ে যাচ্ছে, তেমন কোনো সমস্যা হবে না। আর পিডিএফ গুলো থাকবে, তোমরা আমার কথাটা শুনতে থাকো। এই জায়গায় যে আলোচনাগুলো করতেছি অত সিগনিফিকেন্ট কিছু না, আগের পড়ানো আলোচনা। ইনফ্যাক্ট এই আলোচনাগুলো আমি যখন স্লাইডটা দিয়ে দিব, তোমরা এই বাটনে ক্লিক করলে আমাদের আগের রেকর্ডেড ভিডিওতে এই আলোচনাটা দেখতে পাবা। সো এটা একটু বেসিক আলোচনা দেখে আমি একটু রিভিউ করে নিচ্ছি, কিন্তু একটু পরে যে আলোচনাগুলো হবে এগুলো নতুন, এন্ড ওইগুলো কিন্তু এই আলোচনাগুলোর উপর ভিত্তি করেই হবে। সো আমাদের সিসিটাকে আমরা যদি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিই, তাহলে এটা লিটারে চলে যায়। আর আবার 10 টু দি পাওয়ার -3 লিটারকে যদি মিটার কিউবে নিতে চাই, আরো একটা 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিতে হবে। আর 10 টু দি পাওয়ার -3 ইনটু 10 টু দি পাওয়ার -3 একবারে মনে রাখা যায় 10 টু দি পাওয়ার -6 মিটার কিউব। তার মানে 1 সিসি আসলে 10 টু দি পাওয়ার -6 মিটার কিউবের সমান, 1 মিলিলিটার 10 টু দি পাওয়ার -6 মিটার কিউবের সমান। তাহলে আমাকে যদি সিসি তে কোনো ভ্যালু দেওয়া থাকে 200 সিসি কত মিটার কিউব, আমি সোজা 200 ইনটু 10 টু দি পাওয়ার -6 করব, 200 ইনটু 10 টু দি পাওয়ার -6 করব, তাহলে এটা কিসে চলে আসবে, তাহলে এটা আমার চলে আসবে কি সরাসরি মিটার কিউবে। তাহলে আমরা এইভাবে কিন্তু আমাদের যে কাজগুলো সেটা করে ফেলতে পারবো। সো 200 সিসি কে আমি 200 ইনটু 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ দিলাম, এটা মিটার কিউবে চলে আসবে। আচ্ছা, এবার আমরা চলে আসি তাপমাত্রার জন্য যে সম্পর্কটা কেলভিনে নিতে হবে আমাদের, এসআই একক কেলভিন। সো সেই সম্পর্কটা তোমরা অনেকেই জানো, সেই সম্পর্কটা হচ্ছে কি C/5 = F - 32/9 = K - 273/5। এখানে আমি সি তে ডিগ্রি সেলসিয়াসের ভ্যালু বসিয়ে দিলে কে তে আমি কেলভিনে পেয়ে যাব, এফ এ ফারেনহাইটের ভ্যালু বসিয়ে দিলে আমি কে তে কেলভিনে পেয়ে যাব। তো এই পর্যন্ত আলোচনাগুলো তোমরা আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো। সো এরপরে আমরা চলে আসি আমাদের আরো দুইটা টার্ম, এসটিপি, এসএটিপি, এনটিপি। এই জিনিসগুলো প্রশ্নে উল্লেখ থাকে। এই জিনিসগুলো একটা শর্টকাট, মান দেয়া শর্টকাট। নরমালি বলে দিলেও পারতো যে তাপমাত্রা এত, চাপ এত, বাট সরাসরি এসটিপি বললেই তোমার বুঝে নিতে হবে তাপমাত্রা কত, চাপ কত। সো এগুলো কিন্তু একটু মুখস্থের ব্যাপার, এন্ড ম্যাথ করার ক্ষেত্রে এগুলো খুবই 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 কাজে লাগবে, ঠিক আছে? সো এসটিপি ফুল মিনিং যদি বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। এটার যদি বলে দেওয়া থাকে প্রশ্নে এসটিপি তে কত, এসটিপি তে কত, এসটিপি কথাটা উল্লেখ থাকা মানে মাথায় রাখবা দুইটা জিনিস দেওয়া আছে, টি আর পি এর ভ্যালু। টি এর ভ্যালু 273 কেলভিন, পি এর ভ্যালু 101325 প্যাসকেল। এসটিপি বলা আছে প্রশ্নে, তার মানে বুঝতে পারবে দুইটা ডাটা দেওয়া আছে, দুইটা চলকের মান দেওয়া আছে, টি চলকের মান আর পি চলকের মান। টি এর মান 273 কেলভিনে আর পি এর মান 101325 প্যাসকেলে। এসএটিপি এখানে এটাও স্ট্যান্ডার্ড, সাথে একটা এ এসেছে, এর অর্থ হচ্ছে অ্যাম্বিয়েন্ট। অ্যাম্বিয়েন্ট মানে বায়ুমণ্ডলীয়, মানে বায়ুর মানে চারপাশে যে রুমের তাপমাত্রা, ঘরের তাপমাত্রা, সেই জিনিসটা। আচ্ছা, এসএটিপি যদি দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এই ক্ষেত্রেও টি আর পি এর ভ্যালু দেওয়া আছে। এই ক্ষেত্রে টি এর ভ্যালু হচ্ছে রুম তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা, সেটা তোমরা জানো 25 ডিগ্রি সেলসিয়াস। এই 25 ডিগ্রি সেলসিয়াসকে ক্যালভিনে নিলে কত হয়, 273 যোগ দিবা, 25 যোগ 273 কত আসে, 298। সো আমি সাজেস্ট করব এসএটিপি দেখলেই তোমরা সরাসরি মনে রাখো এটা 298 কেলভিন। চাপ আগের মতোই 101325 প্যাসকেল। বাট এখন আমরা অনেক জায়গাতেই এটা দেখি যে আমাদের কারেন্ট ইউপ্যাক স্ট্যান্ডার্ড অনুসারে, এগুলো তো ইউপ্যাক কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড, এক একটা আদর্শ। কারেন্ট ইউপ্যাক স্ট্যান্ডার্ড অনুসারে 10 টু দি পাওয়ার 5, ইজিপ্ট আগে যেটা বলছিলাম 10 টু দি পাওয়ার 5 বলা থাকতে পারে, ইউজ করা যেতে পারে, ঠিক আছে? সো এক্ষেত্রে খুব ঝামেলা করার কথা না 101325 ব্যবহার করলো বা 10 টু দি পাওয়ার 5 ব্যবহার করলো, বাট এটা আমি বলে রাখলাম এটার পার্থক্যটা আসলে কেন হচ্ছে। ওকে, এবার আমি আসি আরেকটা জায়গায়, এনটিপি। মাথায় রাখবা এনটিপি বললে কিন্তু আবার 10 টু দি পাওয়ার 5 ইউজ করো না। এনটিপি বললে তোমরা এই জিনিস দুইটাই ইউজ করো, টি হচ্ছে 298 আর পি হচ্ছে কত 101325, এই দুইটাই কিন্তু ইউজ করবা যদি এনটিপি বলা থাকে। এনটিপি মিন্স ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার, ঠিক আছে? সো ন্যাচারাল টেম্পারেচার এন্ড প্রেসার এটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, ওকে? আচ্ছা, আর এটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, ক্লিয়ার? সো এই জায়গাগুলোতে কিন্তু একটু
ভালোভাবে ফোকাস থাকতে হবে। এসটিপি, এসএটিপি, এনটিপি বলা থাকলে এস এর ভ্যালু কি, টি এর ভ্যালু কি, পি এর ভ্যালু কি। আচ্ছা, তো এই জায়গাটা যদি আমরা বুঝে যাই তাহলে এবার যদি আমরা আসি আমাদের একটু লোডশেডিং হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, তো আমরা যদি এই জায়গাটার মধ্যে দেখি যে আমাদের টি আর পি এর ভ্যালু যদি এরকম করে দেয়া থাকে তাহলে আমরা কিন্তু এই জায়গাগুলো দিয়ে ম্যাথ সলভ করতে পারবো। এবার আমরা চলে আসি আমাদের এরপরে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমি একটু শর্টকাটে তোমাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখেছি। এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, এখানে যে আলোচনাটা আছে এটা একটু তোমরা ভালো করে খেয়াল করো। আমরা বলেছি এই চ্যাপ্টারের প্রথম অংশ, এই চ্যাপ্টারের 3টা মেজর পোরশন আছে শর্ট সিলেবাসে দেয়া। আদর্শ গ্যাস সূত্র সমীকরণ, এরপর জলীয় বাষ্প আর বাষ্প চাপ, জলীয় বাষ্প আর বায়ুর চাপ, আর এরপর হচ্ছে শিশিরাঙ্ক। 3টা জিনিসই কিন্তু আছে। সো প্রথম জিনিসটাই আমরা কভার করে ফেলতেছি এই কয়েকটা জায়গার, এই 2-3টা স্লাইডের মধ্যে, এন্ড দেন ম্যাথ সলভ করতে থাকবো আমরা। সো এখানে পি ভি টি এ এই জায়গাটা যদি ভালো করে বুঝো, চাপমাত্রা, আয়তন, চাপ, আয়তন, তাপমাত্রা, মোল পরিমাণ। প্রথমে তো দেখো কি কি হচ্ছে। বয়েলের সূত্রের বেলায় টি আর এন ধ্রুবক, সম্পর্ক হচ্ছে ভি আর পি এর মধ্যে। চার্লসের সূত্রের মধ্যে এই জায়গাগুলো থেকে কে কে ধ্রুবক, চার্লসের সূত্রের জন্য এটা হচ্ছে পি আর এন ধ্রুবক, ভি আর টি এর মধ্যে সম্পর্ক। গেলুসেকের সূত্রের মধ্যে ভি আর এন ধ্রুবক, পি আর টি এর মধ্যে সম্পর্ক। আর অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে পি আর টি ধ্রুবক, ভি আর এন এর মধ্যে সম্পর্ক। 4টা সূত্র কিন্তু আছে এখানে। 4টা সূত্রের প্রত্যেকটার মধ্যে যে কোনো 2টা চলক, এই 4টা চলকের মধ্যে যে কোনো 2টা চলক ধ্রুবক থাকে, অপর 2টার মধ্যে সম্পর্ক থাকে, তাই না? তাই কিন্তু দেখা যাচ্ছে খালি একমাত্র বলতে পারি বয়েলের সূত্রটাই ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, একটা বাড়ালে আরেকটা কমে। আমি যদি বয়েলের সূত্র অনুসারে বলি, যদি তাপমাত্রা আর গ্যাসের মোল পরিমাণ ধ্রুবক রাখি, আমি যদি চাপ বাড়াই আয়তন কমবে, চাপ কমাইলে আয়তন বাড়বে। আমি একটু পরে ফিগার দিয়েও বুঝাবো, এগুলো ডিটেইলসে আলোচনা করা ছিল আমার সেই পুরনো ক্লাসগুলোতে। সো আমি তাও এগুলো একটু টেনে টেনে দেখাই দিব, বাট এই জায়গাতে আমি একদম সামারিটা নিয়ে আসছি আমাদের সবগুলো আলোচনা। চার্লসের সূত্রের জন্য পি আর এন ধ্রুবক, পি চাপ, এন হচ্ছে গ্যাসের মোল পরিমাণ। এক্ষেত্রে ভি আর টি এর মধ্যে সম্পর্কটা কি? সমানুপাতিক, একটা বাড়াইলে আরেকটা বাড়ে, তাপমাত্রা বাড়াইলে গ্যাসের আয়তন বাড়বে। গেলুসেকের সূত্রের জন্য ভি আর এন ধ্রুবক, সম্পর্ক কার মধ্যে? পি আর টি এর মধ্যে, একটা বাড়ালে আরেকটা বাড়বে, তাপমাত্রা বাড়াইলে চাপ বাড়বে যদি এই দুটো ধ্রুবক থাকে। অ্যাভোগাড্রোর জন্য পি আর টি ধ্রুবক, স্থির তাপমাত্রা ও চাপে, মোল পরিমাণ বাড়ালে আয়তন বাড়বে, মোল পরিমাণ কমালে আয়তন কমবে। একটু পরে আমরা ঘটনার মাধ্যমে দেখবো, তাহলে জিনিসগুলো মনে রাখতে আরো ইজিয়ার হবে, বাট এটাই হচ্ছে সামারি। এখন এইগুলো থেকে সূত্র ডিরাইভ করার গেলায় মাথায় রাখবো, আমি এবার মনে রাখতাম ছোটবেলায়, চলক 2টার মধ্যে যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে তাহলে জিনিসটা হয় এরকম, গুণাকারে পিভি পিবি, একটা আদি বাম পাশে, ডান পাশে শেষ। পিআই ভিআই লিখছি, ডান পাশে কি লিখছি? পিএফ ভিএফ লিখছি। ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে আমি এভাবে মনে রাখতাম গুণ সম্পর্ক, এভাবে মনে রাখতাম গুণ আকারে আছে। সমানুপাতিক সম্পর্ক হলে আমি মনে রাখতাম কি? ভাগ আকারে আছে। সমান সমানের এক পাশে আগের জিনিসগুলো গুণ, সমান সমানের ওই পাশে পরের জিনিসগুলো গুণ। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে গুণ আকারে আছে। আচ্ছা, সরি, আচ্ছা, ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে আমাদের মাথায় রাখতে হবে এটা গুণ আকারে আছে, গুণ আকারে পিআই বিআই ইকুয়াল টু পিএফ ভিএফ। সমানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে মনে রাখতে হবে ভাগ আকারে আছে। সো ভি আর পি এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় তাহলে পিভি পিভি, বাম পাশে আদিগুলো, ডান পাশে শেষগুলো, পিআই বিআই, আর ডান পাশে হচ্ছে কি? পিএফ ভিএফ। সো আদি চাপ আদি আয়তন, শেষ চাপ শেষ আয়তন, যে কোনো একটা জিনিস পরিবর্তন করা হবে, চাপ বাড়ানো হবে কমানো হবে, শেষ চাপ বা শেষ আয়তন বের করা হবে। এইভাবে জিনিসটা কাজ করে। একইভাবে আমি যদি এই জায়গাটাতে আসি, এই জায়গায় সমানুপাতিক সম্পর্ক, আমি বলছি সমানুপাতিক সম্পর্ক এইভাবে চিন্তা করবো, ভাগ আকারে আছে। সো ভাগ আকারে মানে কি? ভি বাই টি, বাম পাশে ভি বাই টি, ডান পাশেও ভি বাই টি, বাম পাশে আদিগুলা, ডান পাশে শেষগুলা। এখন তুমি যদি টি বাই ভিও করো কোনো সমস্যা নাই, কিন্তু মাথায় রাখবা বাম পাশে টি বাই ভি করলে ডান পাশেও টি বাই ভি কর, একই জিনিস, সমানুপাতিক ভাগ আকারে। ওকে, সো বাম পাশে ভি বাই টি, ডান পাশে ভি বাই টি, বাম পাশে হচ্ছে আদিগুলো, ডান পাশে হচ্ছে শেষগুলো। একইভাবে পি আর টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক, এটা কি? পি বাই টি, পি বাই টি। সো বাম পাশে আদিগুলো, ডান পাশে শেষগুলো।
আদি চাপ আদি তাপমাত্রা, শেষ চাপ শেষ তাপমাত্রা। এটাকে টি বাই পি আকারে লিখলেও একই জিনিস, ভুল হবে না। এবার আসি ভি সমানুপাতিক এন, এক্ষেত্রে সমানুপাতিক সম্পর্ক কি রাখবো, ভাগ আকারে। ভাগ আকারে মানে কি, ভি বাই এন, বাম পাশে আদিগুলা ভিআই বাই এনআই, ডান পাশে শেষগুলা ভিএফ বাই এনএফ। সো এই জায়গাটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সূত্রের অনেকটা অংশ কভার হয়ে যায় যদি ম্যাথমেটিক্যালি থিঙ্ক করো। একটা অ্যাডমিশন ক্লাস যখন শুরুই হয় কিন্তু এই স্লাইডটা থেকে, শুরুই হবে কিন্তু এই জায়গাটা থেকে। অ্যাডমিশন ক্লাসে কিন্তু আমি একটু আগে যে আগের আলোচনাগুলো করছি ওইগুলো কিন্তু করানো হবে না। সো আস্তে আস্তে এই কথাগুলো কেন আমি বলতেছি, কারণ 21 ব্যাচের শিক্ষার্থী তোমরা, 21 ব্যাচে কিন্তু আমরা শর্ট সিলেবাস পড়ানো শুরু করছি সেই ফেব্রুয়ারি থেকে, রাইট? ফেব্রুয়ারি থেকে পড়ানো শুরু করছি। ফেব্রুয়ারিতে তোমাদের নোটিশ দেওয়া হয়েছিল সরকার থেকে যে তোমাদের শর্ট সিলেবাস মানে অলমোস্ট 50% করে দেওয়া ফিজিক্সের ক্ষেত্রে, শর্ট সিলেবাসের উপরে এইচএসসি পরীক্ষা হবে। কথা ছিল এরকম যে কলেজ খুলে যাবে মার্চ থেকে তোমরা শর্ট সিলেবাসে ক্লাস করবা 4-5 মাস, তারপরে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। বাট 4-5 মাস ঠিকই পার হয়ে গেছে, বা অলমোস্ট 3-4 মাসে, চতুর্থ মাসের মাথায় আমরা আসি, কিন্তু তোমাদের কিন্তু আর কলেজও খুলে নেই এন্ড শর্ট সিলেবাসের উপর পড়ানো শুরু হয়নি। এটা কিন্তু তোমাদের জন্য একটা ইনস্ট্যান্ট এখন ডিসিশন নেওয়ার পালা এন্ড ইনস্ট্যান্ট একটা কিন্তু কাজ করার পালা। আমি বলতেছি না শর্ট সিলেবাসের পড়া বাদ দিতে, আমি বলতেছি শর্ট সিলেবাসের জিনিসগুলো পড়বা, বাট এখন আমার সাজেশন হবে, প্রথমে ফেব্রুয়ারির দিকে সাজেশন ছিল এরকম যে আগে শর্ট সিলেবাস পড়ো, কারণ তখন আমরা এটাই ধরে রাখছিলাম যে করোনা আস্তে আস্তে কমতেছে এন্ড সবকিছু খুলে যাবে। সবাই ইনফ্যাক্ট অফলাইন পড়ানো শুরু করে দিয়েছিল, অফলাইন পড়াও শুরু করে দিয়েছিল অনেকে। বাট এখন কিন্তু সিচুয়েশনটা আবার উল্টা, করোনা আরো খারাপের দিকে যাচ্ছে। সো তোমাদের ছাত্র অবস্থায় একটু দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে। তোমরা এখন যখন পড়াশোনা করবা, আমার সাজেশন থাকবে বেসিক তো ভালো করে পড়বাই, থাকবেই। অনেক ছাত্র এমন থাকা উচিত তোমাদের মধ্যে, কারণ 21 ব্যাচে যদি নরমাল নিয়মে পরীক্ষা হতো, এখন চলে কি মে মাস শেষ হয়ে যাচ্ছে, দ্যাট মিনস হোয়াট, তোমাদের এখন একবারে এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, অ্যাডমিশন পরে পড়াশোনা শুরু করে দেওয়ার কথা, ফুল সিলেবাসের উপরে এইচএসসি শেষ হয়ে যাওয়ার কথা, নরমালি কলেজ খোলা থাকলে সবকিছু খোলা থাকলে। তাই তোমাদের এখন থেকে আমি বলবো পড়াশোনাটা এমন হওয়া উচিত যে তোমরা পড়ার সময় বেসিক অংশ পড়বা, বাট বেসিক অংশ পড়তে পড়তে এমন করে ফেলো না যে ম্যাথ করতেই পারলাম। তোমাদের পড়াশোনাগুলো নোট করবা এইভাবে, এই শুধু এই চ্যাপ্টারের জন্য না, এটা একটা ডেমনস্ট্রেশন আমি দেখাচ্ছি তোমাদেরকে। এইভাবে তোমরা একটা জিনিস গুছাবা, একটা বইয়ে যেটা 4-5 পেজ ধরে বেসিক পড়ানো আছে, তোমাদের এখন ওই 4-5 পেজ মুখস্থ করে কিছুই কাজের কাজ হবে না। তোমাদের কাজের কাজ হবে যদি একটা বড় পড়াকে এরকম শর্ট ভার্সনে নিয়ে আসতে পারো, দেন প্রত্যেকটার পরিচয় জানতে পারো। এই জিনিসগুলো কিন্তু আমি তৈরি করতাম তোমাদের বয়সে যখন আমি এইচএসসি পড়াশোনা করতাম, তখনই কিন্তু আমি একটা বড় পড়াকে কিভাবে ছোট বানানো যায় এটা নিয়ে চিন্তা করতাম এন্ড অফসেটে এই জিনিসগুলো সুন্দর করে মার্কার দিয়ে লিখে রাখতাম। এন্ড ওইগুলোই পরবর্তীতে স্লাইড হয়ে গেছে, ওইগুলো দিয়েই পরবর্তীতে তোমাদেরকে পড়াচ্ছি। সো আমি ওইটার ইম্প্যাক্টটা এটাই বোঝাতে যাচ্ছি, যখন তোমরা একটা বড় পড়াকে ছোট ভাবে মনে রাখতে পারো, ছোট ভাবে তুলতে পারো, তখন তুমি আসলে কি আরো চর্চা করছো, আরো ডিপ লার্ন করছো। একটা বড় জিনিস লিখতে কিন্তু কোয়ালিটি বেশি লাগে না, একটা বড় জিনিসকে ছোট আকারে বানায় লিখতে কোয়ালিটি লাগে। তোমাকে যদি বলি তোমার সম্বন্ধে তুমি লিখো, 10 পেজে লিখো, তুমি ফ্রি বা স্বাধীন অনুভব করবা। তোমাকে যদি বলি তোমার সম্বন্ধে তুমি 2 লাইনে আমাকে বলো, তুমি কিন্তু কনফিউজ হয়ে যাবে কোন 2টা লাইন আমি বলবো আমার সম্বন্ধে, যে 2 লাইন পারফেক্টলি আমাকে রিপ্রেজেন্ট করে। সো ইন্টারভিউ বোর্ডে কিন্তু এই জিনিসগুলি আমাদেরকে শেখানো হয় যে ইন্টারভিউ বোর্ডে কম কথাই কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো পড়াশোনার মধ্য থেকে কিন্তু এই জিনিসগুলো আস্তে আস্তে শিখে আসে মানুষ, যে একটা পড়াশোনা বড় আকারে না, ওইটাকে ছোট আকারে কিভাবে নিয়ে আসতে হবে। যত বেশি তুমি এই জিনিসগুলো করতে পারবা, তত বেশি তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য তুমি অনেক ধাপ এগিয়ে থাকবা। কারণ ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি কতটুকু জানো সেটার চেয়ে তোমার থেকে যাচাই করা হবে তুমি কতটুকু কৌশলী, তোমার টেকনিক কতটুকু ওয়াইজ, তুমি কতটুকু অপটিমাইজড, এই জিনিসগুলো আসলে তোমার থেকে জানা হবে। এন্ড এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তুমি ভালো ইঞ্জিনিয়ার হবা না তুমি অ্যাভারেজ ইঞ্জিনিয়ার হবা, এই জিনিসগুলো নির্ভর করবে। সো আমার সাজেশন হবে, আমার ছাত্রছাত্রীরা যারা ইঞ্জিনিয়ারিং ড্রিম দেখতেছো তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট বড় পড়াগুলোকে এইভাবে ছোট আকারে নিয়ে এসে নোট করতে শিখতে হবে। এন্ড এই জিনিসগুলো কিন্তু তোমাদের কি সবসময় কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসি, এরপরেও দেখো এগুলো কিন্তু সব নোট ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এগুলো কিন্তু আমি দিয়ে দিব, বাট এগুলো তোমাদেরও করা শিখতে হবে। শুধু আমারটা দেখে দেখে তুললেই হবে না, তোমাদেরও অন্যান্য চ্যাপ্টার অন্যান্য সাবজেক্টে এগুলো করা শিখতে হবে। এবার আমি আসি এরপরে, 3টা রাখলাম, একটা সরাই ফেললাম, কোনটা সরাই ফেললাম? অ্যাভোগাড্রো সূত্র সরাই ফেললাম। আছে কি বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসেকের সূত্র। এই 3টা মিলিতভাবে যে কোনো 2টা নিয়ে কাজ করো, বয়েল চার্লস অথবা চার্লস গেলুসেক অথবা বয়েল গেলুসেক, যে কোনো 2টা কম্বিনেশন করে তুমি যদি সূত্র বানাও তাহলে এই সূত্রটাই আসবে। কিভাবে এই সূত্রগুলো আসে, কিভাবে এই সূত্রগুলো হয়, এই জিনিসগুলো কিন্তু আমি আমার বেসিকের আলোচনায় পড়াইছি। তো
তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। খুবই সিম্পল, আমি একটু মুখে মুখে বলে দিই। এটা থেকে আমরা কি দেখছি, ভি ব্যস্তানুপাতিক পি, এটা থেকে কি দেখছি, ভি সমানুপাতিক টি, তাই না? আমি তো তোমাদের দেখাই আসি যে এই জিনিসটা কিভাবে আসে। আমি এই দুইটার আলোকে দেখাবো, বাট এই দুইটার আলোকে করলো এটাই আসবে, এই দুইটার আলোকে করলো এটাই আসবে। আমি একটু দেখাই আসি বয়েল আর চার্লস করে যে এটা আসে, কিভাবে এই জিনিসটা আসতে পারে, এই জিনিসটা আমি তো তোমাদেরকে আলাদা করে দেখাই আসি। আচ্ছা, আমি এই জিনিসটা এই জায়গা থেকে দেখাই আসি। কিভাবে আসে সেটা আমি একটু দেখাই দিই। সেটা হচ্ছে এরকম যে বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি ব্যস্তানুপাতিক পি, এখানে পি আর এন ধ্রুবক। চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি সমানুপাতিক টি। দুইটাতেই ভি এক পাশে আছে, ভি একবার 1/p এর সমানুপাতিক, মানে পি এর ব্যস্তানুপাতিক, আর একবার টি এর সমানুপাতিক। সো আমরা যদি এইরকম হয় একই রাশি দুইটা আলাদা রাশির সমানুপাতিক হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, আমাদের এটা সমানুপাতিক একটা ধর্ম, ভি সমানুপাতিক এইটা গুণন এটা। ভি যদি ওর সমানুপাতিক হয়, ভি যদি আবার ওর সমানুপাতিক হয়, তার মানে ভি ওদের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এইভাবে সমানুপাতিক একটা ধর্ম আছে, এই ধর্ম অনুসারে তোমরা দুইটাকে কম্বাইন করে ফেললা, এই দুটাকে কম্বাইন করে এটা বানাই ফেললা। এরপর সমানুপাতিক থেকে তুমি সমান সমানে যেতে চাও, সমান সমানে যেতে চাইলে তোমার কি একটা ধ্রুবক লাগবে, রাইট? একটা ধ্রুবক লাগবে। এখন আমাদের এখানে ধ্রুবক তো আলাদা করে বের করে মনে রাখা বা মুখস্থ রাখার দরকার নেই, সব জায়গায় আলাদা আলাদা করে ধ্রুবক রেখে। সো আমরা এটাকে একবারে ভাগ আকারে বা অনুপাত আকারেই চিন্তা করি। আরেকটা জিনিস বলে রাখি, এই সূত্রটাতে কোন চলকটা মিসিং, ভি টি পি, কোন চলকটা মিসিং, এন চলকটা মিসিং। তার মানে এন কে চেঞ্জ করা যাবে না, তার মানে এন কে চেঞ্জ করা যাবে না। যেই চলকগুলো এক্সিস্ট করবে স্ক্রিনে সেগুলোকে তুমি চেঞ্জ করতে পারো। আচ্ছা, তো তোমাদের মধ্যে কমেন্টে আমি দেখতেছি এনটিপিটা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, এনটিপির ক্ষেত্রে 20 ডিগ্রি সেলসিয়াস বলতেছো। এনটিপির ক্ষেত্রে কিন্তু আমরা যেটা ফলো করি, আমাদের অ্যাডমিশন টেস্ট বা এই যদি আমি বলি উদ্ভাসে আমরা যেগুলো ফলো করতাম, স্টুডেন্টের কাছে আমরা যেগুলো পড়াইতাম, আমরা যেগুলো পড়ে আসছি, আমি তো 25 ডিগ্রি সেলসিয়াস ইউজ করতাম। সো এই ক্ষেত্রে আমি দেখছি, আমিও জানি এটা যে 20 ডিগ্রি সেলসিয়াস কোন কোন বইতে আছে, বাট কক্ষ তাপমাত্রা আমরা ইউজুয়ালি ছোটবেলা থেকে শিখে আসছি 25 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, সেটা কক্ষ তাপমাত্রা ইন্ডিকেট করে, আর কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সো ওইটা ইউজ করলেও আশা করি সমস্যা হবে না। এন্ড 20 ডিগ্রি সেলসিয়াসও কিছু কিছু বইতে আমিও দেখছি আছে। সো এটা যদি তুমি 20 ডিগ্রি সেলসিয়াস ইউজ করো, তাহলে একটু মেনশন করে দিবা যে 20 ডিগ্রি সেলসিয়াস ইউজ করছো, ঠিক আছে? পরীক্ষা ধরে আসলো, তাহলে n ইকুয়াল টু তাহলে টি ইকুয়াল টু এনটিপি তে 20 ডিগ্রি সেলসিয়াস একটু মেনশন করে দিও। এগুলোর জন্য খুব আহামরি সমস্যা করবে না। যদি তোমার একাধিক বইতে থাকে বিভিন্ন রকম, তাহলে বিভিন্নটাই ইউজ করা যায়, ঠিক আছে? আমিও তো বলছি যে একটু আগে যে পি এর ভ্যালু 101,325 আবার 10 টু দি পাওয়ার 5 দুইটাই ইউজ করা যায়, বাট ভালো হচ্ছে 101,325 ইউজ করা, একটু একুরেট বেশি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে আসি এই জায়গাটাতে যে আমাদের এইখানে যদি আমরা একত্র করি, একত্র করলে আমরা ভি পাচ্ছি, টি পাচ্ছি, পি পাচ্ছি, এন পাচ্ছি না, তার মানে এন ধ্রুবক। ভি পি টি পি পাচ্ছি, দ্যাট মিন্স এগুলোকে আমি বসিয়ে বসিয়ে মানের পরিবর্তন করতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে আসি এই সূত্রটা থেকে, যখন আমরা সমানুপাতিক সম্পর্ক অনুপাত আকারে লিখবো, অনুপাত আকারে লিখলে কি হতো, ভি সমান সমান কে টি বাই পি, কে একটা ধ্রুবক আসতো, তাহলে পি ভি বাই টি ইকুয়াল টু কে আসতো। কে এর মান তো ধ্রুবক, তাই পি ভি বাই টি যে কোনো সময় পি ভি বাই টি ধ্রুবক, যে কোনো সময় পি ভি বাই টি এর মধ্যে আদি পি ভি বাই টি শেষ পি ভি বাই টি, আদি পি ভি বাই টি যে মান দিবে এটা ধ্রুবক, শেষ পি ভি বাই টি যে মান দিবে ওই একই ধ্রুবকই দিবে। সো আমরা এই সূত্রটাকে তাই এভাবে লিখতে পারি। সো আমি জাস্ট মোটামুটি দেখালাম সমানুপাতিক সম্পর্ক থেকে কিভাবে সূত্র দাঁড় করাবো, সমানুপাতিক সম্পর্ক থেকে কিভাবে সূত্র দাঁড় করাবা, এই প্রসেসটা আমি দেখালাম। এখন থেকে যে কোনো সমানুপাতিক সম্পর্ক থেকে তোমরা সূত্র দাঁড় করাতে পারবে না, সূত্র দাঁড় করাতে পারবা। তোমাদেরকে যদি আমি ফর এক্সাম্পল যদি বলি, এরকম একটা সম্পর্ক দেওয়া আছে, সাপোজ ধরো a সমানুপাতিক b, আবার ধরো দেওয়া আছে a সমানুপাতিক c। এটা থেকে তোমাদেরকে যদি বলতাম এরকম একটা সূত্র দাঁড় করো, তোমরা একটু চিন্তা করে দেখো সূত্রটা কি হবে। a সমানুপাতিক b, a সমানুপাতিক c, এখান থেকে তোমাকে বললাম এরকম একটা অনুপাত ভিত্তিক সূত্র দাঁড় করাতে, সেটা তুমি দাঁড় করাও। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে এই সূত্রটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত। তো আমি কমেন্টগুলো পরে ক্লাস শেষে পড়ে দেখবো এন্ড ওইটার কমেন্টে আমি রিপ্লাই করব। আচ্ছা, তো আমরা এবার চলে আসি আমাদের মেইন আলোচনাটাতে। আমরা এই জায়গাটা জাস্ট একটা জিনিস আলাদা করে একটু দেখালাম, আমাদের যেই ছোট করে লেখা নোটটা ছিল সেই জায়গাটাতে আমাদের আলোচনাটা চলে আসে। ওকে, তো আমরা এই জায়গাটাতে ছিলাম, আমরা বলেছি যে বয়েল আর চার্লস দিয়ে মাত্র দেখালাম যে এই সূত্রটা আসা সম্ভব, পি ভি বাই টি ইকুয়াল টু পি ভি বাই টি,
বাম পাশে আদি, ডান পাশে শেষ। সো আদি চাপ আদি আয়তন ডিভাইড বাই আদি তাপমাত্রা, যেই মান আসবে যদি n ধ্রুবক রেখে আমি যে কোনো একটা পরিবর্তন করি, তাহলে শেষ চাপ শেষ তাপমাত্রা, শেষ চাপ শেষ আয়তন ডিভাইড বাই শেষ তাপমাত্রার মান একই আসবে। সো আমরা এই বয়েল আর চার্লস দিয়ে এটা আনতে পারি, আবার বয়েল আর গেলুসেক দিয়ে এটা আনতে পারি। তোমরা চিন্তা করে দেখো, এটাই হবে। এন্ড চার্লস আর গেলুসেক দিয়েও এটাই আসবে, ঠিক আছে? সো যে কোনো দুইটা নিয়ে কম্বিনেশন করে আমরা এটা আনতে পারি। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের এরপরে। এইবার চারটাকে মিলাবো, এইবার চারটা সূত্রকে মিলাবো। চারটা সূত্রকে যদি আমি মিলাই, তোমরা একটু কমেন্টে জানাও, চারটা সূত্রকে যদি আমি মিলাই তাহলে কি আসা উচিত? চারটা সূত্রকে আমি মিলাবো। v সমানুপাতিক 1/p t, v সমানুপাতিক t, আবার p সমানুপাতিক t and v সমানুপাতিক n। এইটা আর এই দুইটা একই পারপাস ফিল করে, মানে আমি বলেছি এই দুইটা মিলেও যেটা আসে, এই দুইটা মিলেও সেটাই আসে, এই দুইটা মিলেও সেটাই আসে। সো এটাকে আমরা বারবার না নিয়ে আমরা শুধু v সহগুলো নিতে পারি, একই জিনিস। কারণ এইটা ওদের এই দুইটাকে লিখলে এটার ক্রিয়াটা এই দুইটার মধ্যেই চলে আসে। তাই আমরা যদি তিনটা নিয়ে চিন্তা করি, এইটা গেলুসেক, চার্লস আর অ্যাভোগাড্রো, এই তিনটা নিয়ে চিন্তা করি, একটা দুইটা তিনটা, এই তিনটা নিয়ে যদি চিন্তা করি, v সমানুপাতিক 1/p, v সমানুপাতিক t, v সমানুপাতিক n, কি লেখা যায় একবারে গুণ আকারে লেখা যাবে অনুপাতের সূত্র অনুসারে, অনুপাতের ধর্ম অনুসারে। তাহলে লিখতে পারতাম আমি এরকম যে v সমানুপাতিক, তাহলে লিখতে পারতাম আমি এরকম যে v সমানুপাতিক 1/p into t into n, এই জিনিসটা লিখতে পারতাম না? এই জিনিসটা লিখতে পারতাম। সো একবারে যদি আমি লিখি, একবারে লিখলে আমি এটা লিখতে পারবো nt/p, রাইট? এটা তো এটা থেকে তুমি যদি চিন্তা করো, সমানুপাতিকের জায়গায় একটা ধ্রুবক নিয়ে আসবা, সমানুপাতিকের জায়গায় যদি একটা ধ্রুবক নিয়ে আসো তাহলে এটা ইকুয়াল টু কি একটা ধ্রুবক হতো। এই ধ্রুবকটাকে আমরা একটু স্পেশালি নামকরণ করি, এই ধ্রুবকটাই আমরা মনে রাখি, কারণ প্রত্যেক সূত্রের বেলায় আলাদা আলাদা করে মনে না রেখে শেষটার বেলায় মনে রাখি। এটা গুরুত্বটা কেন এত বেশি? কারণ এই সূত্রটা তোমাকে ফ্রিডম দেয়, v আছে, n আছে, t আছে, p আছে, এই সূত্রটা তোমাকে ফ্রিডম দেয় চারটার চারটাই পরিবর্তন করতে, যে কোনো একটা পরিবর্তন করতে, কিন্তু আগের গুলোতে কিন্তু এক একটা ধ্রুবক রাখতে হতো। সো এর জন্য এইটার ধ্রুবকটাই আমরা আলাদা করে সিগনিফিকেন্স দেই, এটাকে আমরা আলাদা করে মনে রাখি। তো আলাদা করে মনে রাখি, এটাকে আমরা r দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা r দিয়ে প্রকাশ করি, এটা কি আমার মোলার গ্যাস ধ্রুবক নামে পরিচিত। ঠিক তোমরা কুলম্বের সূত্র পড়ছো, মনে রাখছো না? 9.11 × 10⁻⁴ এরকম করে মনে রাখছো। এন্ড তোমরা মহাকর্ষ গ্যাস ধ্রুবকের সূত্র, মহাকর্ষ ধ্রুবকের সূত্র পড়ছো। সো এরকমই একটা ধ্রুবক হচ্ছে r, যেটাকে আমাদের মনে রাখতে হবে। তো মনে রাখতে হলে আমরা যদি p টাকে এপাশে পাঠিয়ে দিই, এপাশে পাঠিয়ে দিলি এটাই সেই আমাদের পরিচিত ফর্মুলা দিবে। এই পরিচিত ফর্মুলাটা কি? পরিচিত ফর্মুলাটা হচ্ছে আমাদের pv = nRT। এটা আমাদের পরিচিত ফর্মুলা দিবে। পরিচিত ফর্মুলাটা কি? pv = nRT। একটু আগে কি লেখা ছিল স্ক্রিনে? লেখা ছিল v = nt/p আর সাথে r গুণ আকারে ছিল, রাইট? এখন জাস্ট পক্ষান্তর করে ফেলছি, একটু আগে লেখাটা কি পক্ষান্তর করে ফেলছি, পক্ষান্তর করলেই কিন্তু এই জিনিসটা আসে। pv = কি? nRT, pv = কি? nRT। এটাকেও চাইলে তোমরা এভাবে লিখতে পারতা, এটাকেও চাইলে তোমরা এভাবে লিখতে পারতা, এটাকেও চাইলে এইভাবে লেখা সম্ভব হতো, pv/nt = pv/nt। বাম পাশে বসাইতে আদিগুলো, বাম পাশে তোমরা বসাইতে আদিগুলো, দ্যাট মিন্স বাম পাশে হচ্ছে pi, vi, ni, ti, ডান পাশে বসাইতে শেষগুলো pf, vf, nf, t। সো এটাকে এভাবেও লেখা যায় তো, বাট এইভাবে কেন আমরা করি না? আমরা বোকা বলবো না যদি কেউ pf, vf, nf, tf এখান থেকে ধর সাপোজ এই চারটা দেওয়া আছে, এটা 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 দেওয়া আছে আর vi বের করতে বলছে, আমরা বোকা বলবো না কেউ যদি এই জিনিসগুলো আলাদা আলাদা করে নিয়ে বারবার হিসাব করে, কারণ এই জিনিসগুলোর মান তো ফিক্স। এই মানটাই কি? এই মানটাই তোমার r, এই মানটাই কি r। তাই এই আদর্শ গ্যাসের বেলায় আর এই জিনিসটা আমরা বারবার করি না, কারণ এই জিনিসগুলো করে যেই মানটা আসবে সেই মানটা আমরা জানি অলরেডি, সেই মানটা আমরা জানি অলরেডি। একটু পরে দেখতেছি সেই মানটা অ্যাকচুয়ালি কি। তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত যে আলোচনাগুলো আমি করলাম সেই আলোচনাগুলো বুঝছো। আমি বেসিক গুলো একটু দেখাই দিব আজকের ক্লাসে। আজকের ক্লাসটা মেইনলি বেসিক ধর্মী ক্লাস হবে, বাট ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আমরা অনেক করব। আজকেও ম্যাথমেটিক্যাল প্রবলেম একটু করব। আর মৃদু আমাকে জানাও যে ক্লাসের টাইম আর কতক্ষণ বাকি, কয়টা বাজে। আমাকে 6:15 একটা ওয়ার্নিং দিও। 23 বাজে। ওকে 23 বাজে। 6:23। আচ্ছা 6:23 বেজে গেছে, তাহলে আমরা
আর কিছু অংশ দেখে আজকে বেসিক টুকুই আলোচনা করবো, বাট আজকে ক্লাসে আমি পিডিএফটা দিয়ে দিব ম্যাথের। আমার আজকে ক্লাসে ম্যাথ অনেক করার ইচ্ছা ছিল, বাট না আমাদের সময়ও সামনে চলে আসতেছে। তো আমি আজকে ক্লাসে জাস্ট আর এর ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। এরপরে আমরা আমাদের যে ম্যাথের পিডিএফ, সেই পিডিএফ গুলো দেবো। নেক্সট ক্লাসে আমরা ম্যাথ আলোচনা করবো ডিটেলস। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের আর এর ভ্যালু বের করতে চাই। আর এর ভ্যালু বের করতে চাই। আর এর ভ্যালু আমরা কিভাবে বের করি? তো আমরা এই সূত্রটা দেখছি। সো এই ক্ষেত্রে দেখো, আমরা একটা কথা ছোটবেলায় পড়ে আসছি, ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছি, অ্যাভোগাড্রোর একটা সূত্র, স্থির তাপমাত্রা ও চাপে মোলার গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার গ্যাসের আয়তন, প্রমাণ স্থির তাপমাত্রা চাপে না, প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার গ্যাসের আয়তন 22.4 লিটার। এই কথাটার মধ্যে অনেক কিছু লুকানো। প্রমাণ তাপমাত্রা ও চাপ একটু আগে আমি দেখাইছি আজকের ক্লাসের শুরুর দিকে। প্রমাণ তাপমাত্রা ও চাপ, দ্যাট মিন্স তোমার মাথায় রাখতে হবে টি আর পি তোমার কাছে দেওয়া, টি আর পি তোমার কাছে দেয়া। সো টি আর পি এর ভ্যালু কত? 101325 আর টি এর ভ্যালু কত? 273। তাহলে অ্যাভোগাড্রোর প্রথম কথাটা প্রমাণ তাপমাত্রা ও চাপে, এখান থেকে আমরা এই দুইটা ভ্যালু পেয়ে গেছি। মোলার গ্যাসের আয়তন, মোলার মানে কি? 1 মোল। মোলার মানে কি? 1 মোল, যে কোনো 1 মোল গ্যাসের আয়তন। সো মোলার গ্যাস মানে 1 মোল, মানে এন এর ভ্যালু দেওয়া আছে 22.4 লিটার, দ্যাট মিন্স ভি এর ভ্যালু দেওয়া আছে। দ্যাট মিন্স ওই অ্যাভোগাড্রোর ওই কথাটাকে যদি 9 10 এ পড়ে আসা অ্যাভোগাড্রোর ওই কথাটাকে যদি আমরা সামারি করি, সামারি করলে এই একটা জিনিস দাঁড়ায়, পি যদি 101325, টি যদি 273 কেলভিনে, এন যদি 1 মোল হয়, তাহলে ভি এর মান 22.4 লিটারই হবে। তাহলে ভি এর মান 22.4 লিটারই হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর সেই কথাটা। আর এই কথাটার উপর ভিত্তি করে আমরা আর এর ভ্যালু বের করতে পারি। কোন সূত্র কাজে লাগায়? এই সূত্র কাজে লাগায়, এই সূত্র কাজে লাগায়। সো অ্যাভোগাড্রো তো বলেই দিছে, পি এত হইলে, ভি এত হইলে, পি এত হইলে, টি এত হইলে, এন এত হইলে ভি কত। তাহলে আমরা এই সূত্রটাতে পি ভি এন টি অ্যাভোগাড্রো যেগুলো বলে দিছে সেগুলো বসায় আর এর ভ্যালু বের করে ফেলি। আর এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? আরটাকে এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব। তাই করছি। আর ইকুয়াল টু পিভি বাই এনটি, আর ইকুয়াল টু পিভি বাই এনটি। পি এর ভ্যালু আমি বসাইছি 101325, ভি এর ভ্যালু আমি বসাইছি অ্যাভোগাড্রোর মতো 22.4, বাট লিটারে বসাইতে তো পারবো না আমি, কারণ আর এর ভ্যালু আমরা বের করব কোন এককে? ধ্রুবকের ভ্যালু। আমি বলছি এসআই এককে বের করা যায়, অন্যান্য এককে বের করা যায়, বাট যদি ধ্রুবকের ভ্যালু এসআই এককে বের করতে চাই তাহলে সবকিছু এসআই লাগবে, সবকিছু অন্যান্য এসআই লাগবে। আমার এখানে প্যাসকেল এসআই ফাইন, কেলভিন এসআই ফাইন, মোল এসআই ফাইন, বাট 22.4 লিটারে বলে দিছিল অ্যাভোগাড্রো, বাট ওইটা এসআই ছিল না। লিটারটাকে আমার কিসে নিতে হবে? লিটারটাকে আমার এসআই তে নিতে হবে। এসআই মানে মিটার কিউবে নিতে হবে। মিটার কিউবে নেওয়ার জন্য আমি কি করছি? 22.4 কে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিছি, 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দিছি। আমি বলছি 1 লিটারকে কিভাবে মিটার কিউবে নিতে হয়। 22.4 × 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ দেওয়ার কারণে আমি ভিটাকে 22.4 না লিখে লিখছি 22.4 × 10 টু দি পাওয়ার -3। দ্যাট মিন্স মিটার কিউবে আমি এই ভ্যালুটা বসাইছি। তাহলে n এর ভ্যালু 1, এখান থেকে দেখে দেখে বসাইছি। t এর ভ্যালু 273, এখান থেকে দেখে দেখে বসাইছি। বসানোর পরে আমার ভ্যালু আসছে কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে। এই ভ্যালু যদি মুখস্থ রাখি, এই সূত্রটার মধ্যে এই ভ্যালুটা আমাদের মুখস্থ যদি থাকে অলওয়েজ, সো আমরা যে কোনো p পেলে এই ভ্যালুটা যদি আমাদের মুখস্থ থাকে, এই ভ্যালুটা যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে যে কোনো p দেওয়া থাকলে, v দেওয়া থাকলে, t জানতে চাইলে বের করতে পারবো। আমাকে v দেওয়া থাকলে, t দেওয়া থাকলে, p জানতে চাইলে বের করতে পারবো। n দেওয়া থাকলে আমাকে p দেওয়া থাকলে, v দেওয়া থাকলে, t দেওয়া থাকলে, n জানতে চাইলে বের করতে পারবো। সো তোমরা নিজেরাই কিন্তু ম্যাথ সৃষ্টি করতে পারবে। আমি 2 দিন আগে একটা প্রশ্ন দেখলাম, আইআইটির একটা প্রশ্ন দেখলাম। সেই প্রশ্নটা ছিল এরকম যে, পরীক্ষা দিতে আসছে স্টুডেন্টরা, প্রশ্নটা ছিল এরকম যে, তুমি তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের উপরে একটা 40 মার্কসের, একটা 70 মার্কসের কোশ্চেন বানাও, একটা 70 মার্কসের প্রশ্ন বানাও। দ্যাট মিন্স প্রশ্নটাই এটা যেটা তুমি বানাও, মানে এইটা জানতে চাইছো তোমার কাছে যে তুমি একটা প্রশ্ন বানাও। এটা ছিল ফার্স্ট প্রশ্ন, এটার মার্কস ছিল 40, মানে প্রশ্ন বানাইতে পারলে তোমাকে 40 মার্কস দেওয়া হবে। এন্ড দ্বিতীয় প্রশ্নটা ছিল, তুমি যে প্রশ্নগুলো বানাইছো ওইটারই সমাধান করো। দ্বিতীয় প্রশ্নটা ছিল, তুমি যেটা বানাইছো সেটারই সমাধান করো, তা ওইটার মার্কস ছিল 30। তুমি যে প্রশ্নগুলো বানাইছো এটার উত্তর দিতে পারলে তোমাকে 30 মার্কস দেওয়া হবে। এইটাই ছিল ওভারঅল প্রশ্ন 70 মার্কসের পরীক্ষা। এটাই ছিল ওভারঅল প্রশ্ন। সো এই জায়গা থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে, আমরা যদি নিজেরা প্রশ্ন ক্রিয়েট করার ক্যাপাসিটি রাখি, তাহলে আসলে আমরা উত্তর দেওয়ারও ক্যাপাসিটি রাখবো। আমরা যদি একটা সূত্র দেখে বুঝি, আচ্ছা এই সূত্রতে কয়টা টাইপের প্রশ্ন হতে পারে, মাথায় রাখবা, আমি এভাবে মনে রাখতাম এই সূত্র থেকে বেসিক 1 স্টেপ মেথড 4টা টাইপের প্রশ্ন হতে পারে। কেন? কারণ এই সূত্র চলক আছে 4টা, 1টা 2টা 3টা 4টা প্রশ্ন হতে পারে। পি ভি এন দিয়ে টি জানতে যেতে পারে, পি ভি টি দিয়ে এন জানতে যেতে পারে,
পি এন টি দিয়ে ভি জানতে যেতে পারেন, ভি এন টি দিয়ে পি জানতে যাবেন। 4টা টাইপের প্রশ্ন এক স্টেপের ম্যাথে হইতে পারে। দ্বিতীয় স্টেপের ম্যাথ কেমনে হতে পারে? আচ্ছা তাহলে কি হলো যে ধরো সাপোজ আমাকে পি ভি এন টি জানতে চাই নাই সরাসরি, বাট এমন একটা প্যাচ লাগাই দিল যে এই টিটা আরেকটা ম্যাথে কাজে লাগে, এই টিটা আরেকটা ম্যাথে কাজে লাগে, এরকম হইতেই পারে। সো তোমরা অনেক টি রিলেটেড সূত্র শিখছো না জীবনে, জীবনে টি রিলেটেড যত সূত্র শিখছো ওই টিটা বলতে পারে যে এত চাপ, এত আয়তন, এত মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রাটি কাজে লাগিয়ে অমুক জিনিস করা হলো, বা অমুক ঠান্ডা বস্তুর গায়ে লাগানো হলো, মিশ্রিত বস্তুর তাপমাত্রা নির্ণয় করো, মিশ্রিত অনুর তাপমাত্রা নির্ণয় করো, এই জিনিসগুলো তোমার কাছে জানতে যেতে পারে। সো এইভাবে হতে পারে 2 স্টেপের ম্যাথ। সো তোমরা যদি এই সূত্রগুলো নিয়ে লিখে দেন নিজেরা চিন্তা করতে পারো, তাহলে সত্যি কথা তোমাদের চিন্তা করার ক্যাপাসিটি বাড়বে। এন্ড চিন্তা করার ক্যাপাসিটি যত বেশি বাড়বে, তুমি একটা আননোন কোশ্চেন পাওয়ার পরও তুমি ওই কোশ্চেনটার উপর খুব ভালোভাবে অ্যাপ্রোচ নিতে পারবা। তুমি চিন্তা করছো, তোমার মাথার ব্রেন গুলো খোলা আছে, তোমার ওই চিন্তাটা অলরেডি করা আছে আগে থেকে। সো তখন তুমি যে প্রশ্ন তখন পাবো, তখন তুমি কনফিডেন্ট ফিল করবে এন্ড কমফোর্ট ফিল করবে একটা ম্যাথ করতে। সো আমার আজকে এই কথাটার মাধ্যমে এই ক্লাসটা শেষ হচ্ছে। আজকের ক্লাসে আমি বেশি কিছু পড়াইতে পারিনি, আজকের ক্লাসে আমি জাস্ট পুরোনো পড়ানোগুলো আলোচনা করছি, বাট পরের ক্লাসে কিন্তু আমরা হেভি ম্যাথ করব, এই সেম টপিকের উপরে হেভি ম্যাথ করব যা যা পড়াইছি আজকে। এন্ড যারা বয়েলের সূত্র ভাইয়া বুঝাইলেন না, চার্লসের সূত্র বুঝাইলেন না, গেরুসের সূত্র বুঝাইলেন না, এগুলো রিলেটেড ডিটেইলস ভিডিও আছে, আমি পুরো স্লাইডটা দিয়ে দিব এখানে, এক্সপ্লেইন মি বাটনটা, এই বাটনটা যদি ক্লিক করলেই তোমাকে ভিডিওতে নিয়ে যাওয়া হবে, ইউটিউবে ক্লিক করলেই তোমাকে ইউটিউবের ভিডিওতে নিয়ে যাওয়া হবে। ওই ভিডিওটার মধ্যে তোমরা ডিটেইলস ব্যাখ্যা পাবো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেরুসের সূত্র, ভিজুয়ালাইজও করতে পারবা। সো আমি এখন এই কথাটাই বলতে চাই, এখন তোমাদের ক্লাসগুলো একটু অ্যাপ্লিকেশন মূলক হওয়া উচিত বেসিকের চেয়ে। বেসিক তো পড়ছো এন্ড অনেকটুকু টাইমে পার হয়েছে, এখন একটু অ্যাপ্লিকেশন মূলক জিনিসপত্র পড়া উচিত। আমি পড়বো কি আমার আসবে কি, আমি পড়বো কি আমার আসবে কি, কারণ এখন সময়টা শর্ট। এখন তুমি জানার জন্য তো পড়ি আমরা অলওয়েজ, বাট এখন তোমার পড়াটা একটু ফোকাসড হওয়া উচিত। আমি এই জিনিসটা পড়ে এই জায়গায় এই জিনিসটা করবো, এই জিনিসটা পড়ে এই জায়গায় এই মার্কসটা পাবো, এই জায়গায় এই জিনিসটা পড়লে আমার এই জিনিসটা হবে, একটু এভাবে গোছানো উচিত। কারণ এখন তোমরা ধরে নিতে হবে মানসিকভাবে যে তোমরা এখন অ্যাডমিশন পরীক্ষার্থী, তাহলে তোমরা ওই স্পিডটা পাবা, এন্ড ওই স্পিডে আমি চাই আমাদের সকল স্টুডেন্টরা আগে। তো আজকে এই বলেই শেষ করতেছি, ধন্যবাদ সবাইকে।